স্বাধীনতার পরে যত রাজনৈতিক দল বাংলাদেশে আসছে নির্লজ্জের মতো বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করে আসলেন, সবাই ইয়ানফসি করছি, কি পাইলো। আহারে দেশ, একটা জাতি গঠনের জন্য একটা জাতি কেমন গঠন হবে তার মূল কারণ হচ্ছে নেতৃত্ব। আমরা অভাগা জাতি, আমরা সেই নেতৃত্ব পাইনি। এই ফেনী নদী থেকে হাসিনা সরকার ত্রিপুরা সরকারকে বা সাবরুমবাসীকে প্রতি সেকেন্ডে 1.82 কিউসেক পানি প্রত্যাহারের অনুমতি দিয়েছে। চিন্তা করতে পারছেন, আমার কিছুই নাই, আমার মানুষ মানে পানিতে শেষ হয়ে যাচ্ছে। যখন পানি দরকার তখন পানি পায় না, যখন পানি দরকার নাই তখন ভেসে যাচ্ছে। কিন্তু আমরা এতটা মানবিকতা দিলাম। এগুলো 2 নম্বর। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। নদীর চুক্তি, আমি 3টা চুক্তি যে বাংলাদেশের নদীর হয়েছে, তাহলে এই যে আপনার ফেনী নদীর কথা বললাম, একমাত্র নদী বাংলাদেশ থেকে ভারতে গেছে। এখন আসেন কুশিয়ারা নদীতে ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য আমরা নদীটা ভরাট করে দিলাম। কারণটা কি, যে চট্টগ্রাম এবং ত্রিপুরা থেকে সরাসরি ভারতের 7 সিস্টার্স যে 7টা রাজ্য আছে সেখানে অতি দ্রুত যেন আমাদের ভারত যেন পণ্য পরিবহন করতে পারে। এইটার গড় দূরত্ব 450 কিলোমিটার। তাছাড়া ভারতকে করতে হয় যেটা পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে 7 সিস্টার্সের যে বাকি রাজধানী আছে এইটার গড় দূরত্ব 1500 কিলোমিটার। তাহলে তাদের সুবিধার জন্য আমরা দিলাম। কেন দিলাম? কথা ছিল যে আমাদেরকে নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আনতে দিবে, কিন্তু 1 ইউনিট বিদ্যুৎ আমরা আনতে পারি নাই, আনতে দেয় নাই। এবং গত সপ্তাহে যে রিপোর্ট, ভারত রাজি হচ্ছে না নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আনার কথা। কারণ কি, বলছেন যে আমাদের লাইনগুলি সাপোর্ট করতে পারছে না। চিন্তা করতে পারছেন, আমরা কিন্তু দিয়ে দিয়েছি করিডোর ট্রানজিট। তাহলে 54টা নদীর মধ্যে 3টা নদীর যে চুক্তি হলো, এই 3টা যে আমাদের বিপক্ষের কাছে, এটা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না। এখন আসেন বাকি নদীগুলোর খবর কি? কোনো খবর নাই। আন্তর্জাতিক পানি প্রবাহ যে কনভেনশন আছে 1977 সালে, সেটার 8 নম্বর ধারায় বলা আছে যে এক দেশ যদি উপরের দেশ, উজানের দেশ, কোনোভাবে পানিকে এমন ভাবে ব্যবহার করতে পারবে না যাতে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়। যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে 20 নম্বর ধারায় বলা আছে কিভাবে ক্ষতিপূরণ দিতে হবে। অতি সম্প্রতি আফ্রিকার নীল নদী তো সবচেয়ে বড় নদী, তাই না? নীল নদীতে 11টা দেশের মধ্যে 9টা দেশ স্বাক্ষর করেছে। তার উদাহরণ দেন। এখন আসি যে আমাদের স্বাধীনতা পূর্ব সময় থেকে এই পানির বঞ্চনা শুরু হয়েছে। 1960 সালে পাকিস্তান ভারতের পানি চুক্তি হয়, যেটা ইন্ডাস ওয়াটার ট্রিটি। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত থেকে 3টা নদী পাকিস্তানে প্রবেশ করেছে, পাকিস্তান থেকে 3টা নদী ভারতে প্রবেশ করেছে। তখন বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় একটা চুক্তি স্বাক্ষর হলো। সেই সময়ে যখন 1960 সালে চুক্তি স্বাক্ষর হয়, তখন বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা নদী ভারতের এবং পাকিস্তানের সেই 6টা নদী থেকে বড় নদী। তাহলে কেন আমাদের 7 দফা পানিতে আসলো না? আমাদের নেতৃত্ব কি সে সময় সঠিক কাজটা করেছেন? আমি কারো অবদানকে ছোট করে দেখছি না। কেন তখন আমাদের এই বড় নদীগুলির কথা আসলো না? তাহলে বঞ্চনা শুরু তো সেখান থেকে। এবং তা হোক না কেন, যাই হোক, স্বাধীনতা আমরা পেলাম। 1972 সালে ভারতের সাথে একটা ইনল্যান্ড ওয়াটার ট্রিটি হয় বাংলাদেশের, যার মাধ্যমে বাংলাদেশের জলসীমা ব্যবহার করার জন্য ভারত বাংলাদেশকে 5 কোটি টাকা দেয়। আজকে 2026 সাল, 1 টাকাও পারে নাই। ভারতের ফারাক্কা এস্টাবলিশ করার পরে, ফারাক্কা বাঁধ স্থাপন করার পরে প্রতি বছর বাংলাদেশের ক্ষতি হয় 5,000 কোটি টাকা। তার কোনো হিসাব আছে? আমি আপনাদেরকে সংক্ষেপে বলি, স্বাধীনতার পরে যত রাজনৈতিক দল বাংলাদেশে আসছে নির্লজ্জের মতো বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিয়েছে। কোন একক দলকে আমি বলছি না, সব দলই নাই করেছে। তাহলে আজকে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। আমি পড়াশোনা করে বলছি, পৃথিবীর 3টা দেশের ভূ রাজনৈতিক অবস্থান মিলিয়ে দেখেন, ইসরায়েল, সিঙ্গাপুর, বাংলাদেশ। আর বাকি ব্যাখ্যা আমরা করতে হবে না, আপনারা সবাই শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। আজকে ইসরায়েল কোথায়?
আজকে সিঙ্গাপুর কোথায় আর আমরা কোথায়? আমরা এখনো সোজা হয়ে দাঁড়াতে পারি নাই। একবার ভারতের দিকে তাকিয়ে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করে আসলেন, সবাই ইয়ানফসি করছি, কি পাইলো কি পাইলো কি পাইলো। আহারে দেশ, আমরা এখন ভিক্ষার জন্য হাত পেতে আছি। এই একটা জাতি গঠনের জন্য, একটা জাতি কেমন গঠন হবে তার মূল কারণ হচ্ছে নেতৃত্ব। আমরা অভাগা জাতি, আমরা সেই নেতৃত্ব পাইনি। যদি কেউ প্রমাণ করে দিতে পারেন, সিঙ্গাপুর, জাপান এবং মালয়েশিয়া, এই তিনটা দেশ পৃথিবীতে আদর্শগতভাবে গঠিত হচ্ছে কারণ তারা লিডার পেয়েছে। সিঙ্গাপুরে লি কুয়ান পায় নাই, তার দল এইবার 14 বার পর পর ক্ষমতায় এসছে। লি কুয়ান 1922 সালে 1962 সালে মালয়েশিয়া সিঙ্গাপুরকে ডিভোর্স করে দিল যে তোমাদের মতো খারাপ লোক আমাদের এখানে দরকার নেই। তখন লি কুয়ান তার পাবলিকের সামনে কান্নাকাটি করেছিল। আর আজকে মালয়েশিয়া কান্নাকাটি করে যে আমরা কি ভুলটা করছিলাম। জাপানের হিরোহিতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ম্যাকহার্টারের সামনে গিয়ে একটা ব্যাগের মধ্যে চাল নিয়ে বলছে যে আমার মাথাটা কেটে ফেলেন আর এই চালটুকু উপহার হিসেবে নেন। কেন? আমার জাপানিরা ভাত খেতে খুব পছন্দ করে, ওদের কষ্ট দিয়েন না। তখন সাথে সাথে ম্যাকহার্টার জড়িয়ে বলছে আপনি সম্রাট। এই হলো দেশাত্মবোধ। মালয়েশিয়ার প্রেসিডেন্ট বা মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, তার হঠাৎ করে বুকে ব্যথা হলো। তখন জিজ্ঞাসা করা হলো যে আমি চিকিৎসা করবো, বুকে খুব ব্যথা হচ্ছে। ওদের ডাক্তার তো নাই। কেন? ডাক্তার সব বিদেশে। অসম্ভব। ওই ডাক্তারকে ট্রেন করে নিয়ে আসো, আমার ডাক্তার বাইরে যাবে, ট্রিটমেন্ট করবে, তারপরে আমি আমার হার্টের চিকিৎসা করবো। 2 বছর হৃদরোগের ঝুঁকি নিয়েছেন। এই জন্য আজকে মালয়েশিয়া, এই জন্য আজকে সিঙ্গাপুর, এই জন্য আজকে জাপান। কোন দেশ কোনোদিনই জাতি উঠে দাঁড়াতে পারে না যদি সঠিক নেতৃত্ব পায় না পায়। আমাদের গণতন্ত্র কি তৈলাক্ত বাঁশের মতো, আর রাজনৈতিক দলগুলো হলো বানরের মতো, একবার উঠে একবার নামে, একবার উঠে একবার নামে। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে 5ই অগস্ট যখন সরকারের পতন হলো, আবার আমরা সেই নিচে নেমে গেলাম। 90-তে হলো, 2006-এ হলো, আবার 2025-এ হলো। তার মানে কি? একবার উঠি আর একবার নামি। আমরা গণতন্ত্র আগাচ্ছে না কেন? কারণ হচ্ছে সঠিক নেতৃত্ব। সঠিক নেতৃত্ব আমাদের ভূ রাজনৈতিক অবস্থান হিসেবে বাংলাদেশ হতে পারতো আজকের দুবাই। আপনি খেয়াল করে দেখেন, এটা এশিয়ার একটা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। দুবাই হতে পারতো এইটা সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার মতো গভীর সমুদ্র বন্দর হতে পারতো। কারণ আল্লাহ আমাদেরকে যে দুইটা বিশাল সম্পদ দিয়েছেন, অলরেডি আমার পূর্বতন বক্তারা ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে এই ভূ রাজনৈতিক অবস্থান এবং একটা বিশাল জনগোষ্ঠী। কিন্তু এখানেই সমস্যা, আমাদের জনগোষ্ঠী বিভক্ত, খুবই সস্তা মানের। 100 টাকা দিয়ে এক কাপ চা খেয়ে তার নীতি পরিবর্তন করা যায়, ক্যারেক্টার পরিবর্তন করা যায়। এই লোক নিয়ে রাজনীতি করতে চাই না, এই লোক নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আজকে আপনারা এখানে যারা আসছেন তাদেরকে আমি শ্রদ্ধা করি, আপনারা একটা টানে আসছেন, একটা গুরুত্ব বুঝে আসছেন।